ध्यान दीजिए, गाड़ी संख्या 1341 फरक्का एक्सप्रेस मालदा टाउन से चलकर सुल्तानपुर, लखनऊ, कानपुर सेंट्रल, दिल्ली जंक्शन के रास्ते भटिंडा को जाने वाली कुछ ही समय में प्लेटफॉर्म क्रमांक 9 पर आ रही है। আমার নাম সৌমিত্র। কলকাতার এক সফটওয়্যার কোম্পানিতে আমি জব করি, আর সেই সূত্রেই আমার কলকাতায় থাকা। আসলে আমি জলপাইগুড়ির বাসিন্দা। আসছে আষাঢ় মাসে আমার বোনের বিয়ের ঠিক হয়। ঠিক এই কারণে আজ আমায় জলপাইগুড়ি যেতে হচ্ছে। সন্ধে 6টার সময় অফিস শেষ করে আমি সোজা চলে আসি শিয়ালদা স্টেশন চত্বরে। ট্রেন ছাড়তে তখনও 2 ঘন্টা বাকি। আমি রাতের খাবার খেয়ে ট্রেনে চেপে বসলাম। ট্রেন ছাড়ল রাত্র 10টায়। সারাদিনের ক্লান্তি এবং ট্রেনের দোলানিতে আমার ঘুম চলে আসে। হালকা এক ঝটকা লাগতেই ঘুমটা ভেঙে যায়। কোনো স্টেশনে দাঁড়িয়ে পড়েছে, বড্ড গরম, এর মধ্যে আবার নিদ্রা দেবী সদয় হওয়ার সম্ভাবনা কম। অগত্যা চোখ কচলে উঠলাম। এটা কোন জায়গা রে বাবা? বেশ ব্যস্ত কোনো স্টেশন বলেই মনে হচ্ছে। এত রাতেও ভিড় মোটামুটি ভালোই। মোবাইলে টাইম দেখলাম, রাত 1:05। গলাটা শুকিয়ে এসেছে, একটু জল পেলে বেশ ভালো হতো। কিন্তু ব্যাগ থেকে বোতলটা বের করে দেখি তাতে আর এক বিন্দুও জল নেই। জানালার ঠিক সামনেই পানীয় জলের একটা কল চোখে পড়ল। বোতলটা নিয়ে চটপট নেমে পড়লাম প্ল্যাটফর্মে। মনে হয় কিছুক্ষণ আগেই এই অঞ্চলে বৃষ্টি পড়েছে। গোটা প্ল্যাটফর্ম এখনো জবজবে ভেজে। আরেকটু হলেই পা হয়ে যাচ্ছিল। সাবধানে টাল সামলে ট্রেন থেকে নামলাম। আকাশ এখনো গাঢ় কালো মেঘে ঢাকা। যে কোনো মুহূর্তে আবার আকাশ ভেঙে বৃষ্টি নামতে পারে। যাই, তাড়াতাড়ি বোতলটা ভরে নেই। কিন্তু কল থেকে জল পড়ছে একেবারে সুতোর মতো। সামান্য 2 লিটারের একখানা বোতল ভরতেই যেন পেরিয়ে যাচ্ছে এক যুগ। কিন্তু বোতলটা ভরে পিছনে ঘুরতেই আমার মাথায় বজ্রপাত হলো। ট্রেনটা স্টেশন ছেড়ে একটু একটু করে এগিয়ে যেতে শুরু করেছে। এক হাতে কোনো রকমে বোতলটা সামলে দৌড় দিলাম ট্রেনের দিকে। তবে বাদ সাধল বৃষ্টি স্নাত প্ল্যাটফর্ম। তাড়াতাড়ি ছুটতে গিয়ে পাটা গেল পিছলে। অতগুলো লোকের সামনে 2-3টে ডিগবাজি খেয়ে মুখ থুবড়ে পড়লাম। মাথা তুলে দেখি ট্রেনের শেষ বগির লাল আলোটা আমাকে ভেঙচি কেটে ক্রমশ রাতের অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। এ তো ভারী বিপদে পড়া গেল। ট্রেনে আমার সমস্ত লাগেজ পড়ে আছে। কি করা যায় এখন? একবার স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলে দেখব। উফ, যত সব উৎক আপদ দেখেছি আমার কপালেই এসে চোটে। তবে আসল ধাক্কাটা মনে হয় এখনো খাওয়া বাকি ছিল। হাত পা ঝেড়ে উঠতেই বাকরুদ্ধ হয়ে গেলাম। এইটা আমি কোথায় দাঁড়িয়ে আছি? কিছুক্ষণ আগেই তো যথেষ্ট লোক ছিল। কোথায় গেল তারা সবাই? প্ল্যাটফর্মের এপার থেকে ওপার সম্পূর্ণ জনমানব শূন্য। আমি একাই এখানে ভূতের মতো দাঁড়িয়ে আছি। এতগুলো লোক সব কর্পূরের মতো উবে গেল। এছাড়াও একটা জিনিস আমার স্পষ্ট মনে আছে, স্টেশনে প্রায় 5-6টা প্ল্যাটফর্ম ছিল, কিন্তু এখন শুধুমাত্র 2টো দেখা যাচ্ছে, একটা আপ লাইন আর একটা ডাউন। স্টেশন চত্বরে ঝলমলে টিউবলাইটগুলোও উধাও। এখন তার জায়গায় টিম টিম করে জ্বলছে কেরোসিনের বাতি। তাতে কাজের কাজ তো কিছুই হচ্ছে না, উল্টে সৃষ্টি হচ্ছে এক অদ্ভুতরে হলুদ আলো আধারে। এক নিমেষে আকাশের মেঘও সরে যাচ্ছে। এই আকাশ একদম পরিষ্কার। সেখানে আবার সুন্দর একফালি নীল চাঁদও উঠেছে। অমন উজ্জ্বল চাঁদ আমি জীবনে দেখিনি। ঠিক যেন কোনো অদৃশ্য পুরুষ এবং বৃহৎ রূপালী ঘোড়ার থেকে পৃথিবীর বুকে জ্যোৎস্নার নির্মল ধারা ঢেলে চলেছে। সেই গলিত জ্যোৎস্না আকাশ থেকে ঝরে পড়ছে আমার গায়ে। শীতল চাঁদনি ভিজিয়ে দিচ্ছে আমার সর্বাঙ্গ। ধপ করে একটা পাথরের বেঞ্চিতে শরীরটা এলিয়ে দিলাম। উফ, কি হলো ব্যাপারটা?
মাটিতে পড়ে গিয়ে মাথায় চোট পেলাম মনে হয়। এমন মতিভ্রম তো হওয়ার কথা নয়। সদ্য ভরা বোতলটা থেকে জল নিয়ে চোখে মুখে ছেটালাম। না, সব কিছুই দেখতে পাচ্ছি। আমার চোখের সামনে অন্ধকারাচ্ছন্ন 2 নম্বর প্ল্যাটফর্মটা একাকী পড়ে আছে। মোবাইল বের করে আরেকবার সময়টা দেখলাম, 1:05। স্ট্রেঞ্জ, এতক্ষণ ধরে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি অথচ সময়টা 1 মিনিটও এগোয়নি। ফোনটা বিগড়ালো নাকি? নেটওয়ার্ক তো একদম শূন্য দেখছি। উফ, কোন কুক্ষণে যে বোনের বিয়েতে যোগ দেওয়ার জন্য বেরিয়েছিলাম। পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে একটা সিগারেট ধরালাম। কয়েকটা লম্বা টান দিতে কিঞ্চিত হালকা হলো মাথাটা। বেঞ্চে মাথা হেলিয়ে নিজের পরবর্তী পদক্ষেপ কি হবে সেইটা নিয়ে চিন্তা ভাবনা করছি। ঠিক তখনই ট্রেনের হর্নে আমার চমক ভাঙল। কেমন অদ্ভুত সেই হর্নের ধ্বনি, ঠিক যেন শীষ দেওয়ার মতো এক তীক্ষ্ণ আওয়াজ। দূরে ইঞ্জিনের আলো দেখতে পাচ্ছি। ট্রেনটা কাছে এলে বুঝতে পারলাম এটা একটা মালগাড়ি। কিন্তু ইঞ্জিনটা আবার কি রকম? ডিজেল বা ইলেকট্রিক ইঞ্জিন নয়, এটা তো সেই আদ্যিকালের স্টিম লোকোমোটিভ। এই রুটে যে আজও স্টিম ইঞ্জিন চলে তা তো জানতাম না। একরাশ কুচকুচে কালো ধোঁয়া এবং কয়লার মিহি গুঁড়ো ছড়িয়ে আমাকে পিছনে ফেলে এগিয়ে গেল ইঞ্জিনটা। মিনিট 5 দাঁড়িয়ে কয়লা বোঝাই করা মালগাড়িটা আবার ঘটাং ঘটাং শব্দ করে স্টেশন থেকে বিদায় নিল। না, এইভাবে নিশ্চেষ্ট হয়ে বসে থাকলে হবে না। একবার স্টেশন মাস্টারের সাথে কথা বলতেই হবে। যেন কালচক্রের কোনো গুপ্ত চোরাপথ ধরে আমি এসে পড়েছি 70-80 বছর আগেকার সময়। বেঞ্চি ছেড়ে উঠে যাব, তখনই প্ল্যাটফর্মের অপর প্রান্ত থেকে একটি ক্ষীণ সবুজ আলো চোখে পড়ল। রেলের পোশাক পরা দুজন লোক হাতে সিগন্যাল বাতি দুলিয়ে আমার দিকে হেঁটে আসছে। একজন বেশ লম্বা ফর্সা, আরেকজন কিছুটা বেটে ও রোগা। আমার কাছে এসে লম্বা লোকটি দরাজ গলায় জিজ্ঞাসা করলেন, "উম, এত রাতে আপনি এখানে একা একা কি করছেন? কোথায় যাবেন?" আমি ট্রেন মিস করেছি, স্টেশন মাস্টারের ঘরটা একটু দেখিয়ে দেবেন?" আহ ভদ্রলোক নমস্কার করে বললেন, "নমস্কার, আমি এখানকার স্টেশন মাস্টার সমরেশ দত্ত। আর এ হলো এখানকার পয়েন্টসম্যান মনোহর। আজ রাতের শেষ মালগাড়িটা পাস করিয়ে আমিও আমরা দুজনকে কোয়ার্টারে প্রতি ফিরছি।" নমস্কার জানিয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা এখানে কি বৈদ্যুতিক আলো নেই? স্টেশনের ল্যাম্পপোস্টে কেরোসিনের বাতি, আর আপনাদের হাতেও দেখছি লণ্ঠন। দুজনে হতভম্বের মতো একবার নিজেদের মধ্যে মুখ চাওয়াচাই করলো। তারপর বলল, আগে কি বললেন? বৈদ্যুতিক আলো? বলেন কি বাবু? খানিকক্ষণ চুপ করে পয়েন্টসম্যান মনোহর নিচু গলায় বলল, বৃষ্টি পড়লে আকাশে বিদ্যুৎ চমকায় বলে জানতাম, কিন্তু মেঘের বিদ্যুৎ দিয়ে লণ্ঠন জ্বালানো যায়? হ্যাঁ, এমন পাগলের প্রলাপ তো কোনো কালে শুনিনি। মাঝখানে ফোড়ন কাটলেন সমরেশবাবু। হুম, আমি বুঝেছি আপনি কি বলতে চাইছেন। আপাতত ওসব বিলাসিতা বড় বড় শহর পর্যন্ত এসেছে, কিন্তু এই এদো গ্রামাঞ্চলে বৈদ্যুতিক আলো আশা করাটা চরম মূর্খামি বটে। নিজেকে একাধারে পাগল আর মূর্খ বললে কার না মাথা ঠিক থাকে। আমারও গা পিত্তি জ্বলে উঠল। তবে এই মুহূর্তে আমি পড়েছি মহা ফাঁপড়ে। এমন দুর্যোগে এই দুজনই আমার কাছে আশার একমাত্র আলো। এদের চটালে চলবে না, তার চেয়ে বরং আলোর প্রসঙ্গ বাদ দেওয়াই শ্রেয়। আমি সমরেশবাবুর কাছে জানতে চাইলাম, আচ্ছা সমরেশবাবু, জায়গাটার নাম কি?" স্টেশন মাস্টার দূরে আঙ্গুল দেখালেন। প্ল্যাটফর্মের এক প্রান্তে লোহার এক ক্ষয়িষ্ণু হলুদ বোর্ড,
তাতে ঘষা ঘষা কালো হরপে স্টেশনের নাম লেখা। কেরোসিন বাতি আর জ্যোৎস্নার মিশ্রিত আলোয় অতি কষ্টে পাঠ করলাম নামটা। জায়গাটার নাম সোনারপুর হল্ট। সমরেশবাবু আবার প্রশ্ন ছুড়লেন, তা মশাই, কোথায় যাওয়া হচ্ছিল শুনি? আরও কি একটা বলছিলেন না, ওই ট্রেন মিস করেছেন নাকি যেন? হ্যাঁ, আমি যাচ্ছিলাম জলপাইগুড়ি, আমার বোনের বিয়ে আছে তো সামনে। বোতলে জল ভরতে নেমেছিলাম এখানে, কিন্তু দুর্ভাগ্যবশত গাড়িটা ছেড়ে দেয়। আমার অনেক লাগেজ ওই ট্রেনেই রয়ে গেছে। দেখুন না যদি সেগুলো কোনোভাবে উদ্ধার করা যায়। প্রৌঢ় স্টেশন মাস্টার খানিকক্ষণ মাথা নিচু করে কি একটা ভাবলেন এবং পরে বললেন, দেখুন, এত রাতে তো আমার পক্ষে কিছু করা সম্ভব নয়। কাল সকালে এসে আমি না হয় টরে টক্কার মাধ্যমে জলপাইগুড়ি স্টেশন মাস্টারকে একখানা টেলিগ্রাম পাঠিয়ে দেব। দেখি আপনার সব মালপত্রগুলো রিকভার করা যায় কিনা। টেলিগ্রাম কেন? আপনাদের কাছে মোবাইল নেই বুঝি? একবার ওনাকে মোবাইলে সবকিছু জানিয়ে দিলেই তো হয়। মোবাইল? সেটা আবার কি জিনিস? আরে মোবাইল মানে মোবাইল, আরে মোবাইল ফোন। দুজনে আবার বেশ কিংকর্ত বিমূঢ় চোখে আমার দিকে তাকালো এবং বলল, মশাই, নেশা টেশা করেছেন নাকি? কথাটা শুনে আমার মাথা গেল চটকে। আমি তাদের বললাম, ধুর, আমাকে দেখে আপনাদের নেশাখোর মনে হচ্ছে নাকি? একটা সমস্যায় পড়েছি, কোথায় আপনারা সেটা নিরসন করবেন তা না আমাকে নিয়ে মজা করছেন। প্রৌঢ় স্টেশন মাস্টার বলল, বুঝেছি বুঝেছি, চিন্তা নেই। আজ রাতটা আপনি আমার ঘরেই কাটিয়ে দেন। ওখানে গ্যাংম্যান হরিয়া আছে, ভারী মজার মানুষ। ভোরের আলো ফুটতে আর বড় জোর ৩-৪ ঘন্টা বাকি। এইটুকুন সময় দিব্যি হরিয়ার সঙ্গে গল্প করে কাটিয়ে দিন। তারপর সকালে আমি এসে একটা কিছু ব্যবস্থা করছি। প্ল্যাটফর্মে মুখ থুবড়ে পড়ে যাওয়ার পর চোখের সামনে সমস্ত দৃশ্য এক লহমায় পাল্টে গেছে। এই কথাটা আর স্টেশন মাস্টারের কাছে ভাঙালাম না। বৈদ্যুতিক আলো আর মোবাইল ফোনের কথা শুনে এরা আমার মানসিক ভারসাম্য সম্পর্কে ইতিমধ্যে যথেষ্ট সন্দিহান হয়ে পড়েছেন। এরপর এইসব গল্প শোনালে এরা দুজনে মিলে নিঘাত আমাকে কোনো রাঁচিগামী ট্রেনে তুলে দেবে। আরে মশাই, কি এত ভাবছেন? আসুন আমার সঙ্গে, রাতটা আমার ঘরেই কাটাবেন। টালি দেওয়া ছিমছাম ছোট ঘর, কোনায় একজন লোক আপাদ মস্তক চাদর মুড়ি দিয়ে বসে আছে। কুলুঙ্গির উপর মিটমিট করে জ্বলতে থাকা কুপির আলোয় মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। সমরেশবাবু তাকে উদ্দেশ্য করে হাঁক পারলেন, হরিয়া, बाबू साहेब आज रात यही रुकेंगे, इनका ध्यान रखना। চাদর মুড়ি দেওয়া লোকটা ইতিবাচক মাথা নাড়ল। সমরেশবাবু আর মনোহর বিদায় নিলেন। আমিও ঘরের একপাশে রাখা কাঠের প্যাট্রার ওপর বেশ গুছিয়ে বসলাম। বাবু কি কোনো ঝামেলায় পড়েছেন? হরিয়ার গলা শুনে বুকটা একেবারে ছ্যাঁত করে উঠল। এমন কর্কশ স্বর জীবনে কখনো শুনিনি, যেন আস্ত একটা স্টিম ইঞ্জিন গলায় পুরে রেখেছে। বললেন না তো বাবু, কোনো ঝামেলা হয়েছে কি? খানিকক্ষণ ইতস্তত করে ওকে সমস্ত ঘটনা প্রথম থেকে খুলে বললাম। কিছুক্ষণ চুপ থেকে হরিয়া বলল, আপনি চিন্তা করবেন না, স্টেশন বাবু বহুত কাম কা আদমি আছে, কিছু একটা উপায় জরুর বের করবেন। কথায় কথায় জানতে পারলাম হরিয়ার ভিটে বিহারের পূর্ণিয়া জেলায়। পেটের জ্বালায় ২০ বছর আগে এসেছিল এ বঙ্গে। স্ত্রী এবং ৩ ছেলে মেয়ে আজও পূর্ণিয়াতেই থাকে। বছরে একবার করে হরিয়া নিজের গ্রামে যায়। এছাড়া ওর সারাটা বছর কাটে ছোট্ট এই হল্টে। ছোট স্টেশনের স্টাফ খুব কম, গ্যাংম্যানের কাজ যথেষ্ট দায়িত্বপূর্ণ, তাই বেশি কামাই করা চলে না। সমরেশবাবু ঠিকই বলেছিলেন, কণ্ঠস্বর ভয়াবহ হলেও লোকটা কিন্তু ভারী মজার। এতদিনে হিন্দি মেশানো ভাঙাচোরা বাংলা বলতেও শিখে গেছে। আপাত দৃষ্টিতে হরিয়াকে দেখে মোটামুটি বিশ্বাসী বলেই মনে হলো। আসল কথাগুলো কি একে একবার বলে দেখব, তারপর যা থাকে কপালে।
আচ্ছা হরিয়া, আহ, একখানা কথা তোমায় বলতে চাই। কথাটাও স্টেশন বাবু আর মনোহরকে এই কথা জানাবে না। कौन सा बात बाबू? সব কিছু খুলে বললাম, পা পিছলে পড়ে যাওয়া থেকে যা যা ঘটেছে সব। হরিয়া নীরবে পুরোটা শুনল। অন্ধকারে মুখটা পরিষ্কার ঠাওর না হলেও কুপি বাতি ম্লান আলোয় বুঝতে পারলাম লোকটা ঠোঁট বেঁকিয়ে অল্প হাসল। ये সোনারপুর হল্ট है বাবু। ইহা এমন আর বহুত জিনিস দেখতে পাবেন। দেখছেন না, রাতে এই হরিয়া মাহাতো ছাড়া স্টেশনে एक भी आदमी নেই, एक भिखारी तक नहीं। সাধেঘি স্টেশন বাবু আর মনোহর রাতের আখরি মালগাড়ি পার করিয়ে এখান থেকে চম্পট দেয়। এই সময় ইহা কুত্তা বিল্লিও ঘরে না, ইনসান তো দূর কি বাত। আমি ঢোক গিলে বললাম, কেন, কোনো কোনো ভয় টয় আছে নাকি? ভয়? হ্যাঁ, ভয় বলতে পারেন। পাইলে এটা একটা আম স্টেশনের মতোই ছিল, কিন্তু একটা দুর্ঘটনার পর থেকে এই স্টেশনে সব কিছু বদলে যায় বাবু, সব কিছু। কিরকম দুর্ঘটনা? 5 साल पहले का घटना है। यहाँ से थोड़ा दूर पे রেল ক্রসিং হ্যাঁ, ওহা রেল লাইনে কিছু একটা গড়বড়ি হয়েছিল। তখনকার স্টেশন বাবু একজন গ্যাংম্যান আর একজন পয়েন্টসম্যানকে সাথে লইয়া সেখানে গেছিলেন। সব কাজ ঠিকঠাক করে ও 3 লোক লাইনে ধার দিয়ে পয়দাল স্টেশনে ফিরছিলেন। কিন্তু এক জায়গায় এসে ও তিনও अचानक রেলে কাটা পড়ে যায়। ওদের কাটা পড়াটাও বহুত আজীব ছিল বাবু। যারা সামনে থেকে সে দুর্ঘটনা দেখেছিল তারাই বলেছে যে ও তিনও লাইনের অনেক দূর দিয়ে হাঁটছিল, লেকিন কোনো শয়তানি শক্তি যেন 3 জনকে ধাক্কা মেরে লাইনের ওপর ফেলে দিল বাবু। উল্টো দিকে আসছিল টাউন মেল। বাস एक ही झटके में तीनों का खेल खत्म। उस घटना के बाद इहार रात के समय बहुत कुछ देखते पावा जाए बाबू। এতক্ষণে আমি রীতিমতো ঘামতে শুরু করেছি। কি বলছে হরিয়া? আগেই ঝামেলার অন্ত ছিল না, এখন আবার ভূতে দৌড়াতো। আপনিও ওদের দেখেছেন বাবু, শুধু চিনতে পারেন নাই। ও লোক কিসি কা নুকসান করে না বাবু, শুধু নিজের অস্তিত্ব বুঝিয়ে দেয়। দেখা পেয়েছি কিন্তু চিনতে পারিনি। মানে কি? বলো কি হরিয়া, কাদের কথা বলছো তুমি? ওরা কারা? ওরা কারা? ওরা হলো সমরেশ বাবু, মনোহর আর হরিয়া মাহাতো। এক ঝলক ঠান্ডা বাতাসে হরিয়ার গা থেকে চাদরটা খুলে পড়ল। কুপি বাতির শিখায় স্বল্প আলোয় পরিষ্কার দেখতে পারলাম আমার সামনে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর প্রেত মূর্তি। ডান হাতটা কুনুয়ের নিচ থেকে কাটা পড়েছে, সেখান থেকে এখনো চুইয়ে পড়ছে ফোঁটা ফোঁটা রক্ত। মাথার একদিক বিশ্রীভাবে থেতলে গেছে, ভাঙা চোরা দাঁতগুলোর ফাঁক দিয়ে ঝুলে পড়ছে জিভটা। এছাড়াও শরীরে অজস্র জায়গায় কাটা ছেঁড়া। হরিয়া হাসছে, খলখল করে হাসছে। ঠিক তখনই কুপিবাতির শিখাটাও 2 বার দপ দপ করে নিভে গেল। পুরো ঘরটা তলিয়ে গেল অন্ধকার সমুদ্রে। এতক্ষণে যেন আমার সম্বিত ফিরল। গা ঝাড়া দিয়ে এক লাফে বেরিয়ে এলাম ঘর থেকে। তারপর এদিক ওদিক না দেখিয়ে অন্ধের মতো ছুটতে লাগলাম। পিছন থেকে তখন ভেসে আসছে হরিয়ার কণ্ঠস্বর। এখন যেন ওর গলাটা আরো কয়েক গুণ বেশি কর্কশ শোনাচ্ছে। भागने से कुछ नहीं होगा, स्टेशन बाबू जिंदा नहीं बच पाया, ना मनोहर और ना ही मैं। यहाँ से कोई जिंदा वापस नहीं जा सकता बाबू, तू भी नहीं जाएगा। কতক্ষণ ধরে এই অচেনা মফস্বলের পথে উদ্ভ্রান্তের মতো দৌড়ে বেড়াচ্ছি তার খেয়াল নেই।
ছুটতে ছুটতে এক জায়গায় ধপ করে এসে মাটিতে বসলাম। পা দুটো আর সঙ্গ দিচ্ছে না, মনে হয় এর চেয়ে বেশি ছুটলে মুখে রক্ত উঠে মরবো। বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে, কথা বলার শক্তিটুকু আর নেই। অনতি দূরে চোখে পড়ল একটি আলো। কোনো মতে ক্লান্ত শরীরটা টেনে হিচড়ে নিয়ে সেই দিকে চললাম। এটা তো একটা এটা তো এটা তো একটা লেভেল ক্রসিং। এখানে কোনো মানুষজন নেই, এখানে কোনো মানুষজন নেই। এই ক্রসিং এর কথাই কি বলছিল হরিয়া? দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব সাত পাঁচ ভাবছি, হঠাৎ ঘাড়ের ওপর তপ্ত নিঃশ্বাস অনুভব করলাম। কিছু একটা বুঝে ওঠার আগেই পিঠে এসে পড়লো হাতুড়ির মতো এক প্রবল ধাক্কা। টাল সামলাতে পারলাম না, হুড়মুড়িয়ে সোজা গিয়ে পড়লাম রেল লাইনের উপর। উঠতে বসতে পারছি না। অদৃশ্য কেউ যেন বুকের উপর চেপে বসে জোর করে শুইয়ে রেখেছে আমাকে। শরীরে সমস্ত বল প্রয়োগ করেও সেই বায়বীয় সত্তাকে বুকের উপর থেকে ঠেলে ফেলা যাচ্ছে না। ঠিক তখনই দূর থেকে কানে এলো ট্রেনের হর্ন। মুখের উপর আছড়ে পড়লো ইঞ্জিনের চোখ ধাঁধানো আলো। দুর্নিমার গতির দিকে আমার দিকে ধেয়ে আসছে একটা মেইল ট্রেন। পরদিন চোখ মুখে ঠান্ডা জলের ঝাপটা লাগতেই হোশ ফিরল। ভোরের আলো ফুটেছে। আমি সোনারপুর স্টেশনের প্ল্যাটফর্মে পড়ে আছি। উহ, উহ, আমি কোথায়? আমি আমি কোথায়? একজন রেল পুলিশ আমায় বলল, আজকে সকালে আপনাকে অজ্ঞান অবস্থায় এখান থেকে পেলাম আমি। কি হয়েছিল আপনার? সকালে আমাকে পেয়েছিলে তুমি অজ্ঞান অবস্থায়? হ্যাঁ, তখনই তো তোমাকে নিয়ে আসলাম। ও ও আচ্ছা, তাই। তাহলে কি এটা একটা দুঃস্বপ্ন ছিল? হ্যাঁ। পরে সেই রেল পুলিশ আমাকে জলপাইগুড়িগামী এক ট্রেনে উঠিয়ে দেয়। আমি জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছলাম দুপুর 2টো নাগাদ। আমাকে নিতে স্টেশনে এসেছিল আমার বন্ধু অনিক। সে আমায় জিজ্ঞেস করলো, কিরে সৌমিত্র, তোর কি হয়েছিল? তুই বললাম বকুলতলা হল্টে অজ্ঞান অবস্থায় পড়েছিলি। তোর মোবাইল থেকে একজন রেল পুলিশ অফিসার আমাকে ফোন করলো যে তোমার বন্ধু এখানে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। পরে তো আমি বললাম যে ওকে জলপাইগুড়ির একটা ট্রেনে উঠিয়ে দাও, ওরা সেই হিসাবে উঠিয়ে দিল তোকে। কিন্তু তোর সাথে হয়েছিল কি? অজ্ঞান হয়েছিলি কেন? আর তুই বকুলতলা হল্টে নামলি বা কিসের জন্য? ওসব ছাড় অনিক, এখন বাড়ি চল, মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। আমরা বাড়ি চলে এলাম। আমার বোনের বিয়েও খুব ধুমধাম করে হলো, কিন্তু আজও আমি বুঝতে পারিনি আমার সাথে কি হয়েছিল।